নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, যেমনটা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা প্রত্যেক দিন কনস্টিটুয়েন্সি বাই কনস্টিটুয়েন্সি ধরবো এবং দফায় দফায় কী কী কোথায় হয়েছে এবং তাদের মেজর ইলেকটোরাল যে ইস্যুসগুলো সেগুলোকে আমরা আপনার সামনে তুলে ধরবো। বন্ধুরা, গতকালকে আমরা ভিডিওতে তিনটে ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্সি আমরা কভার করেছিলাম, যেটা ফার্স্ট ফেজে হয়েছিল, যেখানে আমরা কভার করেছি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার। আজকে বন্ধুরা আমরা সেকেন্ড ফেজ, যেটা 26 তারিখে হয়েছে, আমাদের 26শে এপ্রিল, সেটাকে কভার করতে এসেছি। বন্ধুরা, যেটা সেকেন্ড ফেজ অফ ইলেকশন আমাদের হলো ওয়েস্ট বেঙ্গলের 2024-এর লোকসভা যে নির্বাচন, সেখানেও কিন্তু তিনটে কনস্টিটুয়েন্সি আমরা কভার করতে চলেছি। এক হচ্ছে দার্জিলিং, এক হচ্ছে বালুরঘাট, আর আরেকটা হচ্ছে রায়গঞ্জ। খুবই ইন্টারেস্টিং কিছু এখানে তথ্য আগেই বলে রাখার দরকার, এগুলো কিন্তু জেনারেল সিটস। এবার প্রশ্ন হচ্ছে যে বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই তিনটেই কিন্তু অলরেডি কারেন্টলি কিন্তু বিজেপির কন্ট্রোলের মধ্যেই আছে। মানে 2019 সালে যে লোকসভা নির্বাচনটা হয়েছিল সেখানে তিনটে জায়গাতেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু 2024 সালে কি ইকুয়েশন হতে চলেছে, কি কি মেজর ইলেকটোরাল ইস্যুস, সেগুলো আমরা আস্তে আস্তে করে কনস্টিটুয়েন্সি বাই কনস্টিটুয়েন্সি ডিসকাস করতে চলেছি। বন্ধুরা, প্রথমে বলি 2024-এ যদি দার্জিলিং থেকে শুরু করি, তা দার্জিলিংয়ে রাজু বিস্তা, যিনি বিজেপির তরফ থেকে লড়ছেন, আর তার উল্টো দিকে আছে তৃণমূল কংগ্রেসের গোপাল লামা। এবার এই গোপাল লামা আগেও তৃণমূল সরকারের আন্ডারে একটা বিউরোক্রেট ছিলেন এবং তিনি তৃণমূলের তরফ থেকে লড়ছেন। অন্যদিকে এই যে রাজু বিস্তা বলে ব্যক্তিটি, তিনি কিন্তু লোকাল লোক নন, তিনি কিন্তু দার্জিলিংয়ের লোকাল লোক নন, তিনি অ্যাকচুয়ালি মণিপুরের। এবং সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জায়গা এসে দাঁড়িয়েছে, এই ইলেকশনে একটা ইস্যু হয়ে উঠেছে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আমি কয়েকটা জিনিস লিখে রেখেছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। যে ইলেকটোরাল ইস্যুস যেগুলো দার্জিলিংয়ে ঘটেছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে বিজেপির একটা ম্যানিফেস্টো বেরিয়েছিল এবং সেই ম্যানিফেস্টোতে গোর্খাল্যান্ডকে নিয়ে কোনো কথা বলা হয়নি। এবং আমরা সকলেই জানি যে গোর্খাল্যান্ড এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু দার্জিলিংয়ের লোকসভা নির্বাচনে, যেটাকে নিয়ে না বিজেপি কিছু বলেছে না তৃণমূল কিছু বলেছে, অথচ ওখানকার লোকেরা একটা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন চাইছে। অন্যদিকে কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে বিমল গুরুং। যদিও বিমল গুরুংয়ের আজকে অতটা সেরকম দাপট না থাকলেও ওনার লোকাল কিন্তু কিছু কন্ট্রিবিউশনস আছে, লোকাল ওনার কিছু একটা কন্ট্যাক্টস আছে, লোকাল ওনার ক্ষমতা এখনো আছে। তিনি কিন্তু সাপোর্ট করছেন বিজেপির ক্যান্ডিডেট রাজু বিস্তাকে। এবার বিষয়টা হচ্ছে, গোর্খাল্যান্ডের ডিমান্ডটা আজকের তো নয়, গোর্খাল্যান্ডের ডিমান্ডটা বহু বছরের, দশকের পর দশক পুরনো একটা ডিমান্ড। কিন্তু গোর্খাল্যান্ডের ক্ষেত্রে যদি বিজেপির ম্যানিফেস্টোতে জিনিসটা না লেখা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিজেপি বা অ্যান্টি বিজেপি একটা সেন্টিমেন্ট গ্রো করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই যেটা অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট তৈরি হলেও হতে পারে, সেটাকে কিন্তু তৃণমূল দল বা আমাদের গোপাল লামা এনক্যাশ করতে পারছে না। তার কারণ হচ্ছে রাজ্য সরকারও কিন্তু তৈরি নয় এই গোর্খাল্যান্ডটাকে প্রোভাইড করার জন্য। সুতরাং এই একটা খিচুড়ি হয়ে পড়ে আছে গোর্খাল্যান্ড ইস্যুটা, দুদিকেই কিন্তু মাইনাস মাইনাস হয়ে গেল। দ্বিতীয় জায়গায় চলে আসি, দার্জিলিংয়ের একটা বড় জায়গা ট্যুরিজম সেক্টর, আর সেখান থেকেই চলে আসছে আমাদের ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, এই জাতীয় জিনিসগুলো। সেক্ষেত্রে কিন্তু বিজেপির নানান পরিকল্পনা আছে এবং মানুষের কিন্তু বিজেপির এই উন্নয়নমূলক কাজে যথেষ্ট বিশ্বাস আছে, তার কারণ তারা দেশের অন্যান্য প্রান্তে, অন্যান্য রাজ্যে দেখতে পাচ্ছে, আর আমাদের রাজ্যেও দেখছে। আমাদের রাজ্যে কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় উন্নয়ন হাতে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে, বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আমরা প্রত্যেকদিনই টিভিতে দেখতে পাচ্ছি। তৃতীয় কথা হচ্ছে, একটা অনুমান করা যাচ্ছে যে যেহেতু গোর্খাল্যান্ড সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না, একটা গোর্খা গ্রুপ যারা বিমল গুরুংয়ের দিক থেকে রাজু বিস্তাকে সাপোর্ট করছে, অন্য আর একটা গোর্খা দল কিন্তু হয়তো সাপোর্ট করবে না। অতএব গোর্খার যে ভোট ব্যাংক, সেটা হয়তো স্প্লিট হয়ে গেলেও যেতে পারে এই নির্বাচনে। নেক্সট কথা বলি, অমিত শাহ কিন্তু এইবারে, আমাদের মাননীয় হোম মিনিস্টার, তিনি কিন্তু এইবারে দার্জিলিং আসেননি। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা উনি কিন্তু অন্যান্য, ধরুন বালুরঘাটে গেছে কিন্তু দার্জিলিংটাকে স্কিপ করেছে। সেইটা হয়তো একটা কোনো না কোনোভাবে মানুষের মনে দাগ কাটলেও কাটতে পারে, হয়তো কোনো উত্তর নেই দেওয়ার মতন, তাই জন্য হয়তো যায়নি। আমি একটা অনুমান সাপেক্ষিক ব্যাপার বলছি। অন্যদিকে চলে আসুন যে লোকাল লোকেরা একটা জায়গায় খুব অসুবিধা ওদের হচ্ছে, সেটা হচ্ছে প্যারাড্রপিং। প্যারাড্রপিং ব্যাপারটা কি, বাইরের কোনো লোককে নিয়ে দার্জিলিংয়ের এমপি হিসেবে দাঁড় করানো হচ্ছে। এর আগেও আমরা দেখেছি বাইরের থেকে লোক এসছে, এবারেও এই যে রাজু বিস্তা, যার কথা আমি বললাম বিজেপির হয়ে দাঁড়াচ্ছে, তিনিও কিন্তু মণিপুরের লোক, অথচ লোকাল বিজেপি যে ক্যান্ডিডেট, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াচ্ছে, তাকে কিন্তু বিজেপি সাপোর্ট করছে না। তো এই সান অফ সয়েলের সেন্টিমেন্টটা যদি গ্রো করে যায়, তাহলে কিন্তু এটা বিজেপির জন্য খুব নেগেটিভ ভোটিং হলেও হতে পারে। এবার চলে আসি, যেহেতু পাহাড়, সেহেতু পাহাড়ে প্রচুর ছোট 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 পলিটিক্যাল গ্রুপস আছে, পলিটিক্যাল পার্টিজ আছে, তাদেরকে একসঙ্গে নিয়ে চলা একটা বড় চ্যালেঞ্জ, সেটা বিজেপি হোক অথবা তৃণমূলই হোক। আর লাস্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে ওইখানকার দার্জিলিংয়ের যে চা বাগান, সেই চা বাগানের যে ওয়ার্কার্স, তাদের একটা মিনিমাম ওয়েজের দরকার।
সেই মিনিমাম ওয়েজটা কিন্তু ম্যানিফেস্টোতে বিজেপির তরফ থেকে বলা হয়েছে। কিন্তু দেখা যাক, এই কয়েকটা মেজর ইস্যুজ যেগুলো নিয়ে প্রত্যেকটা দল কথা অন্তত পক্ষে বলেছে, গোর্খাল্যান্ডের জায়গাটাকে বেশ সুন্দর করে পাশ কাটিয়ে গেছে। কিন্তু ভোটে কি হলো, ভোটের রেজাল্টটা কি হবে সেটা কিন্তু বলা মুশকিল, যদিও বিজেপির দিকে কিন্তু ব্যাপারটা একটু বেশি টিল্টেড। এবার চলে আসি আমরা আর একটা জায়গা, আর একটা কনস্টিটুয়েন্সি, বালুরঘাট। বন্ধুরা, বালুরঘাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর তার এই ইম্পর্টেন্সটা বোঝাচ্ছে কি করে না, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, হোম মিনিস্টার অমিত শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, প্রত্যেকটি ব্যক্তিরা ওখানে গিয়ে ভাষণ করেছেন, তাদের র্যালি হয়েছে এবং প্রত্যেকটা জনের ওখানে ইন্ডিভিজুয়ালি যাওয়ার মানেই হচ্ছে বালুরঘাটের ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিচ্ছে। বন্ধুরা, বালুরঘাটের মেন যে ইস্যু নিয়ে প্রত্যেকটা দল লড়াই করছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নয়ন। বালুরঘাট কলকাতা থেকে অনেকটা দূরে, ওরা ডিসকানেক্টেড ফিল করছে। এই ক্ষেত্রে বিজেপির তরফ থেকে বালুরঘাটে দাঁড়াচ্ছেন বিজেপির বাংলার যে প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার, হেভিওয়েট ক্যান্ডিডেট। আর তার উল্টো দিকে আছে বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র কিন্তু তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টের একটি কনজিউমার অ্যাফেয়ার্সের মন্ত্রী, প্রেজেন্ট মন্ত্রী, ক্যাবিনেটের মন্ত্রী। অতএব বিপ্লব মিত্র আর অন্যদিকে সুকান্ত মজুমদার। এবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ওনারা নতুন দুটো রেলওয়ে প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন বালুরঘাটে। দেখুন, ডেভেলপমেন্ট, দুটো রেল প্রজেক্ট, এছাড়া নতুন নতুন ট্রেন ইন্ট্রোডিউস করার কথা বলছে। যেমন ধরুন, বালুরঘাট থেকে কলকাতা, হিলি থেকে বালুরঘাট, এই যে কানেক্টিভিটিগুলোর কথা বিজেপি বলছে, সেগুলোর উপরে মানুষের কিন্তু বিশ্বাস জন্মাচ্ছে। অন্যদিকে অফার করার মতন তৃণমূলের তরফ থেকে বিপ্লব মৈত্রর কাছে বিশেষ কিছু নেই। বিপ্লব মৈত্র নিজের ভাষণে তৃণমূলের পুরনো কাসুন্দি গিয়ে বেড়াচ্ছেন যে ওনারা 2014 থেকে কি করেছে। সুতরাং নতুন করে অফার করার তৃণমূলের কিছু নেই বালুরঘাটে। অতএব বালুরঘাট কনস্টিটুয়েন্সিতে কিন্তু যে ইস্যুগুলো নিয়ে আলোচনা চলছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে বিজেপির ফেভারেই যাচ্ছে। অন্যদিকে লোকাল লোকেরা, বন্ধুরা, বালুরঘাটের লোকাল লোকেরা, তারা কিন্তু বিজেপির এই কাজকর্মের দিকে, তাদের এফার্টসের দিকে, তাদের এই কাজের তাগিদ দেখে তাদেরকে ওরা ওটাকে অ্যাকনলেজ করছে এবং এই জিনিসটাও কিন্তু বিজেপির ফেভারে যেতে পারে। চলে আসি বন্ধুরা আমরা তৃতীয় এবং অন্তিম কনস্টিটুয়েন্সিতে, সেটা হচ্ছে রায়গঞ্জ। এই রায়গঞ্জ কনস্টিটুয়েন্সিতে কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্স রাখে। তার কারণ, এক তো হচ্ছে এটা বর্ডার স্টেট, দ্বিতীয় কথা এতে নানান রকমের ইস্যুজ আছে। প্রথমেই বলে রাখি, বিজেপির তরফ থেকে রায়গঞ্জে দাঁড়াচ্ছে কার্তিক পাল। কার্তিক পাল কিন্তু নতুন ক্যান্ডিডেট। এর আগে যিনি দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু তৃণমূলকে হারিয়েছিলেন 60,000 ভোটে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি এবারে নতুন ক্যান্ডিডেট দিল কার্তিক পাল। কেন দিল? লোকাল লোককে দিচ্ছে। জিনিসটাকে বুঝতে হবে, লোকাল লোককে বিজেপি কিন্তু দিচ্ছে। ওই বারে বারে যে বহিরাগতর যে একটা কাসন্দি তৃণমূল দল গিয়ে বেড়ায়, সেটাকে পরিষ্কারভাবে নেগেট করার জন্য লোকাল লোক কার্তিক পালকে বিজেপির তরফ থেকে দাঁড় করানো হয়েছে। উল্টো দিকে আছেন কৃষ্ণা কল্যাণী, যিনি তৃণমূল দল থেকে দাঁড়াচ্ছেন। কয়েকটা মেন ইস্যু নিয়ে আলোচনা করিনি। প্রথমেই হচ্ছে রায়গঞ্জে কিন্তু মোদি ওয়েভ, সেটা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে প্রেভালেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে রায়গঞ্জে হিন্দু পপুলেশন কিন্তু যথেষ্ট আছে। অতএব এই রাম মন্দিরকে নিয়ে যে একটা সেন্টিমেন্ট, সেগুলো কিন্তু বিজেপির ফেভারে যাচ্ছে। অন্যদিকে রাজবংশী যারা আছেন ওই রায়গঞ্জ এলাকায়, তারা কিন্তু আবার বিজেপিকে ফেভার করছে। সুতরাং মোস্ট অফ দ্য পপুলেশন বিজেপির দিকে যাচ্ছে। একটা কালচারাল ফেভার কিন্তু বিজেপি পাচ্ছে। অন্যদিকে বিজেপি বোঝাতে সক্ষম হয়েছে ওখানকার লোকেদের যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল গভর্নমেন্টের উন্নয়ন স্কিমস কিন্তু পাঠানো হয়েছে, স্কিমস তৈরি করা হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমসগুলোকে ইমপ্লিমেন্ট করছেন না কয়েকটা ফ্লিমজি গ্রাউন্ডে। এবং এই ব্যাপারটা শুধু বললে তো হবে না, মানুষরা এটা বুঝতে পেরেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, বিজেপি এটা বোঝাতে পেরেছে। অন্যদিকে কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু আমি বললাম বর্ডার স্টেটস, বিএসএফকে নিয়ে নানান রকমের ক্লেচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। যেমন ধরুন সিএএ আর এনআরসিকে নিয়ে উনি বলেছেন যে বিজেপির তরফ থেকে বিএসএফ এর লোকেরা কিছু আইডেন্টিটি কার্ড বিলে করছে। সেটা কিন্তু একটা ডাহা মিথ্যে কথা। আমাদের রাষ্ট্রের সিকিউরিটি ফোর্সকে নিয়ে এইভাবে কালিমানিত্য করা, এটা কিন্তু খুবই নেগেটিভলি মানুষরা নিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওদের এখানে বিএসএফ এর তরফ থেকে প্রচুর কারাপশন হয়েছে, লেনদেন হয়েছে। সেগুলো সবই কিন্তু হাওয়ায় কথা, সবকটাই অ্যালিগেশনস, সেগুলো কিন্তু একটাও প্রমাণ তো হয়নি। উপরন্তু বিএসএফ এর তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কঠিন উত্তর পর্যন্ত দেওয়া হয়েছে। নেক্সট কথা বলি, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটাও একটা বড় ইস্যু আমাদের এই রায়গঞ্জ এরিয়ায় বা এলাকাতে। তার কারণ রায়গঞ্জে কিন্তু মুসলমান পপুলেশনও আছে। সুতরাং একটা মাইনর কনফ্লিক্ট বা কমিউনাল কনফ্লিক্ট হলেও হতে পারে ইউসিসিকে নিয়ে, অন্ততপক্ষে না হলেও আমাদের এই রাজ্য সরকার সেই চেষ্টাটা কিন্তু করছে। বারংবার করে বলে যাচ্ছে আমরা সিএ করতে দেবো না, বারংবার করে বলে যাচ্ছে আমরা ইউসিসি করতে দেবো না। ইউসিসিটা কিন্তু অ্যাবসলিউটলি একটা ভালো আইন। আপনারা যদি চান বন্ধুরা, আমরা একটা সেপারেট ভিডিও ইউসিসিকে নিয়ে করতে পারি, দয়া করে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন, তাহলে আমরা একটা সেপারেট ভিডিও ইউসিসির ওপরে কালকেই নিয়ে আসবো।
কিন্তু ইউসিসিটাকে এক কথায় বলতে গেলে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার আইন, যেগুলো প্রাইভেট বা পার্সোনাল এরিয়াসগুলো দেখবেন, ধরুন বিয়ে, ডিভোর্স, অ্যাডপশন, এইগুলো একটাই সিমিলার আইন, সকলের জন্য সেম আইন তৈরি করার কথা হচ্ছে। সুতরাং এতে কোনো কারোর আপত্তি হওয়ার কথা নয়। কিন্তু বিজেপির এগেনস্ট, জাস্ট ফর দ্য সেক অফ গোয়িং এগেনস্ট বিজেপি, তৃণমূল দল এটাকে কিন্তু পলিটিক্স করছে। রিলিজন এবং পলিটিক্সের জন্য ওইখানকার লোকেদের মধ্যে একটা সাংঘাতিক পোলারাইজেশন দেখা যাচ্ছে বন্ধুরা। ফাইনালি আমাদের যে একটা এইমস হওয়ার কথা ছিল আমাদের রায়গঞ্জে, সেটা কিন্তু এখন হয়ে ওঠেনি। এটা লং ডিমান্ড। বিজেপি কিন্তু বলছে আগামী 5 বছরের মধ্যে এটা করে দেবে। মানুষ কিন্তু সেটা অ্যাকনলেজ করছে, বিশ্বাস করছে। ফাইনাল কথা, এই যে তৃণমূলের দলের তরফ থেকে দাঁড়াচ্ছেন কৃষ্ণ কল্যাণী, এনার এগেনস্টে কিন্তু প্রচুর করাপশনের কেস আছে। এনার বাড়িতে ইডি কিন্তু হানা মেরেছে। সুতরাং এই একটা করাপ্টেড গভর্নমেন্ট, তার করাপ্টেড রিপ্রেজেন্টেটিভ ইডি হানা দিচ্ছে, সার্বিকভাবে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি ফেলছে রায়গঞ্জের মানুষের মধ্যে। এবার প্রশ্নটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে, মানুষ এই 3টে জায়গাতে কাকে দেবে? সেটা তো দেখুন বন্ধুরা, 4 তারিখ আমরা সকলেই জানতে পারবো। কিন্তু ইস্যুগুলো যেগুলো আর যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, মানুষ যেভাবে ওগুলোকে নিয়েছে এবং যেভাবে ওগুলোকে রিফ্লেক্ট করেছে ভোটে, আমার মনে হয় 3টে জায়গাতে এখনো বিজেপি কিন্তু এগিয়ে আছে। বন্ধুরা অবশ্যই ভাবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের মতামত কি এই মেজর ইস্যুগুলো নিয়ে এই 3টে কনস্টিটুয়েন্সিতে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি আমাদের এই এফর্টটা পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।